ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সামস। আমার নাম সৌভিক বিশ্বাস। আমরা যে পিএসসি ক্লার্কশিপ বইয়ের প্র্যাকটিস সেটগুলো করছি, আজকে ম্যাথের প্র্যাকটিস সেট নেক্সট প্র্যাকটিস সেটটা করব। তো তার আগে আমি বলি যে আমি প্রত্যেকটা যে ভিডিওগুলো করেছি তার টোটাল 30টা কোশ্চেনের আমি টাইম স্ট্যাম্প ডেসক্রিপশানে দিয়ে দেবো। আপনাদের যে চ্যাপ্টারগুলো সমস্যা, যদি সেই অঙ্কগুলোই এক্স্যাক্টলি দেখতে চান, তো সেখানে গিয়ে আমি প্রত্যেকটা অঙ্কের পাশে মেনশন করে দেবো যে কোন চ্যাপ্টার থেকে এসছে। তো আপনারা ডেসক্রিপশান থেকে সেই চ্যাপ্টারগুলোই শুধু দেখে নিতে পারবেন, তো এতে আপনাদের সুবিধা হবে। তো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেনে কী বলছে দেখো, একটি সংখ্যাকে 13 দ্বারা ভাগ করলে 1 অবশিষ্ট থাকে এবং প্রাপ্ত ভাগফলকে 5 দ্বারা ভাগ করলে 3 অবশিষ্ট থাকে, তবে সংখ্যাটিকে 65 দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট থাকবে? কি করে হবে এটা? দেখো, আমাদের কি জানা আছে, আমি এবার আজকে ইংলিশে লিখছি, কেননা মানে এই সূত্রটা ভাজ্য ইকুয়ালস টু ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ হয়। তাহলে এখানে ডিভিড্যান্ট, তাহলে ডিভিড্যান্ট ইকুয়ালস টু ডিভিশন ডিভাইজর ইন্টু কোশিয়েন্ট, যে কিউ দিলাম এটা, প্লাস রিমাইন্ডার আর দিলাম। এবারে তাহলে এখান থেকে কি আমরা তাহলে এবার যে কোশ্চেনে যেটা দেওয়া আছে সেখান থেকে আমরা লিখব। তাহলে ডিভিডেন্ডকে ডি হিসাবে ধরলাম, আর কিউ তো হচ্ছে কোশিয়েন্ট আছে, আর ডিভাইজার এখানে বলে দেওয়া আছে কত দিয়ে, 13 দিয়ে ভাগ করতে হচ্ছে। তাহলে 13 কিউ প্লাস ভাগশেষ কত আসছে, 1 আসছে। এবার এই কিউ এর কথাই বলছে, মানে এই ভাগফলকে আবার যদি 5 দিয়ে ভাগ করা হয়, তাহলে ভাগফল মানে কিউ এর মান কী হচ্ছে, কিউ এখানে হচ্ছে ভাজ্য হচ্ছে, কী দিয়ে ভাগ করা হচ্ছে, 5 দিয়ে ভাগ করা হচ্ছে, কিন্তু এখানে আবার সেই ভাগফল বলে দেওয়া নেই। তাহলে আমরা এখানে কিউ ড্যাশ ধরে নিলাম, আর এখানে এখানে অবশিষ্ট বলা আছে 3। তাহলে এই মানটা আবার কিউ এর জায়গায় বসিয়ে দাও, তাহলে কী আসছে, ডি ইকুয়ালস টু 13, কিউ এর জায়গায় আমি কিউ ড্যাশ 5 প্লাস 3 প্লাস 1 বসিয়ে দিলাম। এবার এটাকে যদি সরল করো, তাহলে 65 কিউ ড্যাশ প্লাস 3 13 39 প্লাস 1, মানে 65 কিউ ড্যাশ প্লাস 40। তাহলে ডি ইকুয়ালস টু এইটা আসলো। এইবারে বলেছে যে এই ডিটাকেই, মানে ওই সংখ্যাটাকেই যদি এবার 65 দিয়ে ভাগ করা হয়, তাহলে মানে এই সংখ্যাকেই ডিকে যদি 65 দিয়ে ভাগ করা হয়, তাহলে অবশিষ্ট কত থাকবে 65 দিয়ে ভাগ করলে? তাহলে এই দেখো, এখানে তো এটা পুরোটা কেটে যাচ্ছে, কারণ 65 গুণিতক আকারে আছে এখানে। তাহলে এই 40/60 65, তাহলে এখানে যেহেতু 65 থেকে ছোটো, তাহলে 40ই হবে ভাগশেষ। তাহলে অ্যান্সার হবে ডি এর দিকে অ্যান্সার সঠিক। নেক্সট চলো, কোশ্চেনটা কী বলছে, 2/3, 4/9 এবং 5/6 এর লসাগু কত হবে? তাহলে এখানে কি হচ্ছে, এই যদি ফ্র্যাকশন হিসেবে থাকে, তাহলে ওপরের যে লবগুলো আছে সেইগুলোর হচ্ছে লসাগু যদি চাই, তাহলে ওপরের গুণ লসাগু হবে, নিচের গুণ গসাগু হবে। তাহলে 2, 4, 5 এর লসাগু, আর নিচের হরগুলো 3, 9, 6, এটা হচ্ছে গসাগু এর বের করতে হবে। তাহলে কি লসাগু কত আসছে, তাহলে এখানে 20, লসাগু হচ্ছে 20 আসলো এখানে, আর এখানে গসাগু 3। তাহলে অ্যান্সার হবে বি এর দিকে অ্যান্সার সঠিক। নেক্সট চলো, 73 কোশ্চেনে কী বলছে দেখো, পি এর মানটা বের করতে হবে। তাহলে এখান থেকে আমি এটা লিখতে পারি যে রুট পি আর 1120/80 এটা লেখা যায়। কাটাকুটি করো, 8 দিয়ে কাটলে 8 1 8, 32 আসলো, 4 8 32, দাঁড়াও, 8 1 8, 4 8 32, আচ্ছা হ্যাঁ 14 আসলো। এবারে উভয় সাইডে স্কোয়ার করে দিলাম, 14 স্কোয়ার করে দিলাম। তাহলে কী আসলো, পি সমান আসলো হচ্ছে 14 স্কোয়ার কত, 196, মাথায় রাখতে হবে কিন্তু স্কোয়ারগুলো 1 থেকে 30 অব্দি মাথায় রাখলে সব থেকে সুবিধা হয়। নেক্সট চলো, এবারে 72 কোশ্চেনে কী বলছে, এখানে হচ্ছে রুট 9 প্লাস এখানে 2 ইন্টু এটা রুট 16, মানে 4 4 16, 4 আসলো। এখানে রুট মানে কিউব রুট 5 512, তাহলে এটা কার কিউব হবে, 8-এর কিউব হলেই 512 আসে। তাহলে এখান থেকে লিখতে পারো, তাহলে 9
প্লাস 4 দুগুণ 8 প্লাস 8, তাহলে 16 প্লাস 9 করলে √25, তাহলে অ্যান্সার হবে 5। বি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো 75 দাগের কোশ্চেনে কী বলছে, 25টি সংখ্যার গড় হচ্ছে 20 এবং প্রথম 12টি সংখ্যার গড় 15 এবং শেষ 12টি সংখ্যার গড় 18 হলে 13তম সংখ্যাটি কত হবে। এটা কীভাবে করবো, খুব সহজ নিয়মে করবো। এই গুণ ভাগে তালে যাব না, মানে বড় গুণ ভাগে তালে যাব না, ছোটো গুণ ভাগে আমরা কাজটা মিটিয়ে দেবো। কীভাবে হবে, এখানে এইটা সংখ্যা কতগুলো সংখ্যা আছে, এখানে হচ্ছে 12টা সংখ্যার জন্য গড় বলে দিয়েছে কত, অ্যাভারেজ বলে দিয়েছে, দাঁড়াও কত বলে দিয়েছে অ্যাভারেজ, আচ্ছা এখানে 15 বলে দিয়েছে, তাহলে 15 লিখলাম, মাঝখানে 1 আছে, তারপরে আবার লাস্ট 12র জন্য কত অ্যাভারেজ হচ্ছে 18 বলে দেবো। আর ওভারঅল টোটাল দাঁড়াও সরি কাশি আসছিলো বলে এই জন্যে বন্ধ করতে হলো। আচ্ছা 25 আর টোটাল সংখ্যা হচ্ছে 25, আর যখন অ্যাভারেজ হচ্ছে তখন কত দিচ্ছে টোটাল সবার, এটা হচ্ছে 20 ওভারঅল অ্যাভারেজ। এবার এই 15 যে এই 12 প্রথম 12 সংখ্যার যে অ্যাভারেজ, তার থেকে টোটাল অ্যাভারেজের কম কত, মানে কতটা কম, মানে টোটাল অ্যাভারেজ থেকে কতটা কম, এটা হচ্ছে মানে এখান থেকে যদি 5 যোগ করো টোটাল অ্যাভারেজ হবে তাহলে। আবার এইখান থেকে তুমি দেখো যদি 18-র সঙ্গে +2 করলে তারপরে টোটাল অ্যাভারেজ 20 আসবে। তাহলে যে এই লাস্ট যে 13তম সংখ্যা, মানে মাঝখানে যে 13তম সংখ্যা সেইটার কত হবে, তাহলে এখানে 5 হচ্ছে অ্যাভারেজ কম, টোটাল অ্যাভারেজ থেকে 5 কম, তাহলে এখানে 12 জনের জন্য কত হবে, 60 হবে, 5 × 12 60, প্লাস এখান থেকে এই 12 জনের জন্য 12 জনের অ্যাভারেজ 2 কম, তাহলে টোটাল অ্যাভারেজ কত কম, এখানে হচ্ছে 24 কম ছিল, আর এখানে তো 20 তো আগে থেকেই ছিল, দাঁড়াও 20 তো অ্যাভারেজ, টোটাল অ্যাভারেজ তো আছেই, তাহলে ওটা তো থাকতেই হবে, প্লাস তার সঙ্গে এই এক্সট্রা এটা যোগ করলে হচ্ছে 13তম সংখ্যাটির মান পেয়ে যাব। তাহলে কত আসছে, এখানে যোগ করো 104, অ্যান্সার হবে সি এর দাগে অ্যান্সার সঠিক। 76 কোশ্চেনে কী বলছে দেখো, 3x + 5/5x - 2 = 2/3 = তাহলে কী আসছে, এখানে সলভ করলে 9x + 15 = 10x - 4, তাহলে এটা দিকে চলে আসলে x আর এটা দিকে চলে আসলে 19, তাহলে x এর মান 19 হবে, বি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো 77 কোশ্চেনে কী বলছে, একটি বিদ্যালয়ে মোট শিক্ষার্থী 40% খেলে ফুটবল এবং 50% খেলে ক্রিকেট। যদি 18% শিক্ষার্থী কোনো খেলাই না খেলে তবে কত শতাংশ শিক্ষার্থী 2 খেলাই খেলে। এখানে দেখো এই চিত্রটা থেকে আমরা কী করে বুঝবো যে টোটাল শিক্ষার্থী হচ্ছে 100%, এই টোটাল এই বড় বৃত্তটা, এবারে তার মধ্যে থেকে ফুটবল খেলে হচ্ছে 40%, এই যে এইটা, আর ক্রিকেট খেলে হচ্ছে 50%, আর যে বাকি যে অংশগুলো পড়ে আছে সেইগুলো 18%, যারা 18% শিক্ষার্থী যারা কোনো কিছুই খেলে না, ফুটবলও খেলে না, ক্রিকেটও খেলে না। এবার আমাদের বের করতে বলেছে এই অংশটা বের করতে বলেছে যে এদের মধ্যে ক্রিকেট আর ফুটবল 2 খেলে কত শতাংশ। তাহলে আমরা ফার্স্ট যারা খেলা করে এই খেলা করের মধ্যে এখানে 100% হচ্ছে টোটাল শিক্ষার্থী, যার মধ্যে থেকে 18% বিয়োগ করে দিলে এটা হচ্ছে কত 82% যারা খেলা করে, আর 18% তো টোটাল খেলাই করে না, তাহলে এটা আসলো। এইবারে এখান থেকে আমাদের বলেছে যে ফুটবল প্লাস ক্রিকেট যারা খেলে মানে টোটাল পার্সেন্টেজ কত, এখানে 40% প্লাস 50% মানে 90% হচ্ছে ফুটবল আর ক্রিকেট খেলে। এবার এখানে দেখো এখানে টোটালটা হচ্ছে ফুটবল আর ক্রিকেটটাও টোটালটা, মানে এই ওভারল্যাপটা দুবার চলে আসছে, মানে এখান থেকেও একবার আর এখান থেকেও একবার, তাহলে দুবার হচ্ছে ওভারল্যাপটা চলে আসছে, ওই জন্যে 90% আসছে। কিন্তু এখানে হচ্ছে কী হচ্ছে 82%, এখানে যারা ফুটবল খেলে আর ক্রিকেট খেলে আর ওভারল্যাপ এই পুরোটা মিলেই হচ্ছে খেলা করে এসছে 82%। তাহলে যদি আমি
দুই খেলাই খেলে খেলে তার শতকরা বের করতে চাই, তাহলে কি হবে, এই হচ্ছে 90%, এর মধ্যে দুবার কিন্তু ওভারল্যাপ চলে এসছে, মানে দুবার এই এই যে অংশটা আছে না, এটা দুবার চলে এসছে। তো সেটার থেকে যদি আমি টোটাল খেলা করে বিয়োগ করি, মানে 82 বিয়োগ করি, তাহলে একটা ওভারল্যাপ বেরিয়ে আসবে। তাহলে হচ্ছে 8% যেটা, সেটা হচ্ছে এর মান। এখানে হবে ডি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো, 78 দাগের কোশ্চেনে কী বলছে, এক বিক্রেতা 450 টাকায় একটি ঘড়ি কেনে এবং ও তার চিহ্নিত মূল্য এমনভাবে রাখে যাতে তাতে 10% ছাড় দেওয়ার পরেও তাতে 20% লাভ হয়, তবে ঘড়িটির চিহ্নিত মূল্য কত? যখন এখানে চিহ্নিত মূল্য মানে মার্কেট প্রাইস, বিক্রয় এবং ক্রয় মূল্য যদি বলবে, সঙ্গে সঙ্গে এই স্ট্রাকচারটা লিখবে, মার্কেট প্রাইস, সেলিং প্রাইস, আর সিপি হচ্ছে কস্ট প্রাইস। এখানে 10% ছাড় দিচ্ছে মানে 1/10, তাহলে 10 টাকা হলে 9 টাকা হচ্ছে সেলিং প্রাইস। আচ্ছা, 20% বলছে মানে 1/5, মানে 5 টাকা যদি কস্ট প্রাইস হয়, 6 টাকা হচ্ছে সেলিং প্রাইস হচ্ছে। তাহলে সেলিং প্রাইসটা সমান করো, তাহলে 3 দিয়ে গুণ করলে এখানে 18 আসলো, এখানে 2 দিয়ে গুণ করলাম, তাহলে এখানেও 2 দিয়ে, আর এখানে 3 দিয়ে গুণ করতে হবে, 15, 18 আর 20 আসলো। এবারে বলে দিয়েছে 450 টাকা হচ্ছে ক্রয় মূল্য, মানে 15 সমতুল্য বলে দেওয়া আছে 450 টাকা। কাটাকুটি করলে 30 টাকা হচ্ছে এক ইউনিটের মূল্য। তাহলে বলেছে চিহ্নিত মূল্য কত, তাহলে 20 সমতুল্য কত হবে, 30 × 20 মানে 600। ডি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো, 79 দাগের কোশ্চেনে কী বলছে, একটি দ্রব্যের 15% ছাড় অন্য একটি দ্রব্যের 20% ছাড়ের সমান হলে দ্রব্যটির ধার্য মূল্য হলো যথাক্রমে, তো এর মধ্যে থেকে বেছে নিতে হবে। এখানে হচ্ছে অপশান টেস্ট করতে হবে। হ্যাঁ, এখানে বলছে 15% ছাড় অন্য দ্রব্যের 20% ছাড়ের সমান, মানে এখানে ছাড়ের যে মূল্য সেইটা সমান বলেছে, পার্সেন্টেজ আলাদা কিন্তু ছাড়ের মূল্যটা সমান। তো আমরা অপশান টেস্ট যখনই করব তখন পিছন দিক থেকে ট্রাই করব। তাহলে ডিটা ফার্স্ট ট্রাই করি, অপশান ডি ফার্স্ট ট্রাই করি। আচ্ছা, প্রথমে বলি 15% মানে হচ্ছে 3/20, আর 20% মানে হচ্ছে কত, 1/5। এইবারে আমরা পিছন দিক থেকে শুরু করো। 80-র উপরে যদি 15% ধার্য মূল্য হয়, তাহলে কত, 80 × 3/20, 4 মানে 12 আসলো। এবার 60-এর ওপরে করে দেখো, 60, তাহলে হচ্ছে 1/5, দেখো 12 চলে আসলো। তার মানে এখানে প্রথমেই কিন্তু সমান চলে আসলো, মানে অ্যান্সারটা ডি হবে। তারপরেও আমি অন্য কোনো ট্রাই করছি। আচ্ছা, সি এর দাগটা দেখো কী হয়, সি এর দাগে 40 × 3/20 কাটলে 2 আসলো, তাহলে 6, এখানে 20 × 1/5, 4×5 = 20, তাহলে এখানে 4, এটা 6 আসলো, তাহলে এটা হচ্ছে না, সিটাও হবে না। আচ্ছা, বি এর দাগটা দেখো, 60 যদি 3/20 হয় তাহলে 9, আর এখানে 40 × 1/5, তাহলে 8 আসছে, মানে এখানে 9, এখানে 8 আসছে, তাহলে হচ্ছে না, তাহলে এখানেও হচ্ছে না, আর তার মানে নিশ্চয়ই এখানেও হবে না, তাহলে অ্যান্সার কত হবে, ডি এর দাগে অ্যান্সারটা সঠিক। নেক্সট চলো, 80 দাগেতে কী বলছে, কিছু মূলধনের 5 বছরের সরল সুদ মূলধনে 2/5 হলে তাহলে বার্ষিক সুদের হার কত হবে? তাহলে 2/5 বলেছে, মানে 5টা নিশ্চয়ই মূলধন আর 2টা হচ্ছে সুদ। তাহলে আমাদের I = P/100 জানা আছে সূত্র। তাহলে সুদ যদি 2 হয়, মূলধন 5 আর 8টা বের করতে হবে, টিটা হচ্ছে 5 বছর বাই 100, তাহলে 4×25 = 100, তাহলে 4 আসলো নিচে, তাহলে আর কত হবে, 8%। ডি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো, 81 দাগের কোশ্চেনে কী বলছে, 2000 টাকা 2 বছরের জন্য বার্ষিক চক্রবৃদ্ধি সুদে ধার দেওয়া হয়, প্রথম বছর সুদের হার 4%, দ্বিতীয় বছর সুদের হার 3% হলে মোট সুদের পরিমাণ কত হবে? এটা কীভাবে হবে? এখানে বলেছে প্রথম বছর, ফার্স্ট ইয়ারে, খুব সহজ নিয়মে করব। ফার্স্ট ইয়ারে হচ্ছে 100 প্রিন্সিপাল, এটা অ্যামাউন্ট। ফার্স্ট ইয়ারে যদি 100 হয় তাহলে অ্যামাউন্ট কত হচ্ছে, 104। সেকেন্ড ইয়ারে কি বলছে, 3% বলেছে, মানে 100% যদি মূলধন হয়, অ্যামাউন্ট কত হবে, 103। তাহলে এটা গুণ করো, এখানে হচ্ছে 10,000, আর এটা যদি গুণ করো তাহলে 104কে আমি ভেঙে নিলাম, 100 + 4, আর এখানে 103। এবারে গুণ করো, 103
00 প্লাস হচ্ছে 412, তাহলে কত আসছে 10,712। তাহলে এখানে আসলো 10,712। তাহলে এখানে এর মধ্যে সুদ কত আসছে এখান থেকে, যদি 10,000 প্রিন্সিপাল হয় অ্যামাউন্ট হচ্ছে 10,712, তাহলে 712 হচ্ছে সুদ। এইবারে 10,000 সমতুল্য বলে দেওয়া আছে হচ্ছে 2,000 টাকা, টাকা কিন্তু এটা, তাহলে 712 মানে সুদের হার চেয়েছে, তাহলে 712 সমতুল্য কত হবে, 2,000 বাই 10,000 ইন্টু 712, 3টে শূন্য ওপরে 3টে শূন্য কেটে দিলাম, নিচে কিন্তু 10টা কাটবে না, ঠিক আছে, 10 যেহেতু আছে তাহলে পয়েন্ট আমি বসিয়ে দিতে পারবো পরে। তাহলে এবার 2 দিয়ে 712কে গুণ করো, তাহলে 7 দুগুণ 14 মানে 1400, আর এখানে 2 2 2 ইন্টু 12 করলে 24, তাহলে 1424। তাহলে অ্যান্সার হচ্ছে 142.4। কত দাগ, তাহলে এ দাগের অ্যান্সার সঠিক। নেক্সট চলো, 82 দাগের কোশ্চেনে কী বলছে, 15 জন পুরুষ একটি কাজের 1/3 কাজ 7 দিনে করলে সম্পূর্ণ কাজটি 5 দিনে শেষ করতে কতজন পুরুষ লাগবে। তাহলে এখানে 15 জন পুরুষের 15 জন মেন, মানে এখানে দক্ষতা দিলাম, হ্যাঁ, এমটা হচ্ছে একজন পুরুষের কাজের দক্ষতা, তাহলে 15 জন পুরুষের 15 এম দিলাম। তাহলে 1 অংশ করে তাহলে কত দিনে, 1/3 করে 7 দিনে, তাহলে 1 অংশ করে হচ্ছে 21 দিনে। তাহলে এবার টোটাল কাজ 15 এম ইন্টু 21 করলে এটা টোটাল কাজ আসলো। আর যদি এক্স জন পুরুষ লাগে 5 দিনে করতে, তাহলে এক্স এম ইন্টু 5 দিন, তাহলে এটা টোটাল কাজ হলো। এইবারে এক্সের মানটা বের করলেই হয়ে যাবে, এম কেটে গেল, 5 দিয়ে কেটে দিলাম, এটা 3, তাহলে এক্সের মান আসলো 63 দিনে, 63 জন 5 দিনে কাজটা সম্পূর্ণ করতে পারবে। নেক্সট চলো, 83 দাগের কোশ্চেনে কী বলছে, একটি ট্যাঙ্ক ভর্তি করতে এ ও বি নলে একসঙ্গে সময় লাগে 36 মিনিট, যদি 30 মিনিট পরে বি নলটি বন্ধ করে দেওয়া হয়, মানে তাহলে নিশ্চয়ই 30 মিনিট ধরে এ আর বি একসাথে চালানো হয়েছে, এবার বন্ধ করে দেওয়া হয়, তবে চৌবাচ্চাটি 40 মিনিটে ভর্তি হয়, তাহলে 30 মিনিট আর 10 মিনিট যোগ করে 40 মিনিটে ভর্তি হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে বি নলটি একা কতক্ষণে ট্যাঙ্কটি ভর্তি করতে পারবে, তাহলে কী করে বের করবে এটা। এখানে বলেছে যে এ প্লাস বি যদি একসঙ্গে চালানো হয় তাহলে 36 মিনিটে সম্পূর্ণ ট্যাঙ্কটি ভর্তি হয়ে যায়, কিন্তু যদি 30 মিনিট পরে বি নলটি বন্ধ করে দেওয়া হয়, এখানে তার মানে নিশ্চয়ই এ প্লাস বি 30 মিনিট ধরে চালানো ছিল, এবার বি নলটি বন্ধ করে দেওয়ার পরে কী হলো, এ নলটি চালানো আছে, আর কতক্ষণের মধ্যে চৌবাচ্চাটি ভর্তি হয়ে যাচ্ছে, 40 মিনিটের মধ্যে, তাহলে 30 মিনিট একসাথে চালানো হয়েছিল, তারপরে আর 10 মিনিট চালানোর পরে 40 মিনিট হয়েছে, তাহলে সেই আর 10 মিনিট চালিয়েছে হচ্ছে এ নলটি চালানো হয়েছে। তাহলে এখান থেকে আমরা এ আর বি এর অনুপাতটা বের করে নেবো, তাহলে এটা এদিকে চলে গেলে তাহলে হচ্ছে এ প্লাস বি, আর এখানে 36 মাইনাস 30 করলে মানে 6 চলে আসলো, আর এখানে 10 এ। এবার এটা এদিকে ভাগ করে দাও, তাহলে 1 বি বাই এ, আর এখানে 10/6 চলে আসলো, এটা এদিকে বিয়োগ করে দিলে কি আসলো, বি বাই এ হচ্ছে এখানে 5/3, এখানে কাটাকুটি করো 5, এটা 3, এবারে 5/3 মাইনাস 1, তাহলে আসলো কি বি বাই এ হচ্ছে 2/3, তাহলে এ অনুপাত 3, বি এর অনুপাত 2। এইবারে টোটাল ওয়ার্ক আমরা কী করে বের করবো, টোটাল ওয়ার্ক, এটা ছিল টোটাল ওয়ার্ক, এটাও ওখান থেকে বের করা যায় টোটাল ওয়ার্ক, তাহলে এখান থেকে আমরা বের করে নিই টোটাল ওয়ার্কটা কত, 2 + 3 ইন্টু 36 মানে 180, এটা আসলো। এবারে বলছে বি যদি বি এর একা সম্পূর্ণ কাজটি করতে সময় লাগবে, বি এর একা সম্পূর্ণ কাজ করতে সময়, টোটাল ওয়ার্ক 180, আর বি এর দক্ষতা বা এফিসিয়েন্সি কত 2, তাহলে ভাগ করে দিলে 90 মিনিটে বি সম্পূর্ণ চৌবাচ্চাটি একা ভর্তি করতে পারবে, ডি এর দিকে অ্যান্সার সঠিক। নেক্সট চলো, 84 দাগের কোশ্চেনে কী বলছে, এক ব্যক্তি ঘোড়ায় চেপে 18 কিমি/ঘন্টা বেগে ছোটে, কিন্তু সে ঘোড়া বদলানোর জন্য প্রত্যেক 7 কিমি অন্তর 6 মিনিট করে দাঁড়ায়, তবে তার 90 কিমি যেতে কত সময় লাগবে। তাহলে 18 কিমি/আওয়ার বেগে 90 কিমি যেতে সময় লাগছে কত, যেতে সময় হচ্ছে
90/18, তাহলে 5×18 = 90, তাহলে 5 ঘন্টা তার সময় লাগার কথা, কিন্তু সে 7 কিমি অন্তর অন্তর 6 মিনিট করে দাঁড়াচ্ছে। তাহলে যে 90 কিমি মধ্যে, তাহলে সে কতবার দাঁড়াবে? 90 কিমিতে মোট দাঁড়ানোর সংখ্যা কত হবে? 90/7, মানে এখানে যে ভাগফলটা আসবে সেটাই হচ্ছে 7×12 = 84, মানে মোটামুটি 12 বার সে দাঁড়াবে, 12 বার। কেননা তারপরে তো আর দাঁড়ানো দরকার নেই, তারপরে সে একদম লাস্টে গিয়ে দাঁড়াবে, তাহলে 12 বার দাঁড়াবে। হ্যাঁ, তো 12 বার কথাটা মানে এখানে অর্থাৎ কত মিনিট? তাহলে 12 ইন্টু প্রত্যেকবারে 6 মিনিট করে লাগছে, তাহলে 72 মিনিট তার সময় লাগছে। এই 72 মিনিট মানে কত? 1 ঘন্টা 12 মিনিট, এটা হলো। তাহলে মোট সময় লাগছে, মোট সময় 5 ঘন্টা তার যেতে লাগছে, আর 1 ঘন্টা প্লাস সে দাঁড়ানোর জন্য 1 ঘন্টা 12 মিনিট এক্সট্রা লাগছে, তাহলে টোটাল 6 ঘন্টা 12 মিনিট তার সময় লাগবে। বিয়ের দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো, 25 দাগের কোশ্চেনে কী বলছে? একটি নৌকা স্থির জলে 1 ঘন্টায় 6 কিমি অতিক্রম করে, কিন্তু স্রোতের বিপরীতে সমদূরত্ব যেতে 3 গুণ বেশি সময় লাগে, তবে স্রোতের গতিবেগ কত হবে? তাহলে এখানে কি হবে? তাহলে স্থির জলে এখানে নৌকার বেগ কত বলে দেওয়া আছে? 6 কিমি কতক্ষণে যাচ্ছে? 1 ঘন্টায় যাচ্ছে, মানে 6 কিমি/আওয়ার হচ্ছে নৌকার বেগ স্থির জলে। হস্যি করাবে এটা। আচ্ছা, স্থির জলে হচ্ছে নৌকার বেগ এইটা। এবারে বলছে স্রোতের বিপরীতে সমদূরত্ব যেতে 3 গুণ সময় লাগে। তাহলে এখানে হচ্ছে প্রতিকূল বেগটা বলে দেবো। প্রতিকূল বেগ ভি মাইনাস ইউ, এখানে এটা কিন্তু ভি, মানে বোটের স্পিড ভি, তাহলে বোটের স্পিড ভি আর ইউ হচ্ছে স্রোতের স্পিড। তাহলে এখানে কত বলেছে? 3 গুণ বেশি সময় লাগে, স্থির জলে যা সময় লাগে তার 3 গুণ সময় লাগে। তাহলে এখানে 3 গুণ বলতে এখানে 6 আর 1 ঘন্টা হচ্ছে স্থির জলে লাগতো নৌকার বেগ, কিন্তু প্রতিকূলে নৌকার বেগ কত হচ্ছে? 1 ঘন্টা, এবং তার সঙ্গে 3 গুণ হলো, তাহলে 2 কিমি/আওয়ার হচ্ছে প্রতিকূলে বেগ। তাহলে এবার এখান থেকে স্রোতের বেগটা আমি পেয়ে যাব। তাহলে আমাদের ভি মাইনাস ইউ 2 কিমি/আওয়ার আসলো, আর আমাদের ভি এর মান তো জানাই আছে, ভি এর মান কত? 6 মাইনাস ইউ/2 কিমি/আওয়ার লিখতে হবে না, 2। তাহলে এখান থেকে ইউ আসলো কত? ইউটা দিয়ে চলে আসলে 4 কিমি/আওয়ার হচ্ছে ইউ এর বেগ, মানে স্রোতের বেগ হচ্ছে 4 কিমি। এই দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো, 86 দাগের কোশ্চেনে কী বলছে? একটি পাত্রে 2 ধরনের তরল এ ও বি এর মিশ্রণের অনুপাত 7:5। পাত্রটি থেকে 9 লিটার মিশ্রণ তুলে নিয়ে তাতে সমপরিমাণ বি তরল ঢাললে নতুন মিশ্রণে এ ও বি এর অনুপাত হয় 7:9। তবে প্রথম পাত্রে এ তরল, মানে প্রথম পাত্রে যখন আগে ছিল, মানে যখন তোলা হয়নি, 9 লিটার মিশ্রণ তোলা হয়নি, তখন এর তরল কত হবে বা কত ছিল? তাহলে সেক্ষেত্রে আমরা কীভাবে করব? A/B এর অনুপাতটা বলে দেওয়া আছে 7:5। এবার বলছে এখান থেকে -9 লিটার তরল, মানে মিক্সচার তুলে নেওয়া হচ্ছে, মিক্সচার এটা। আচ্ছা, তুলে নেওয়া হলে কিন্তু এর মধ্যেও কিন্তু 7:5 অনুপাতে এ আর বি তরল থাকবে, ঠিক আছে? এ আর বি তরল এই 9 লিটার মিক্সচারের মধ্যেও থাকবে। এবারে যখন তোলার পরে এর অনুপাতটা কত আসবে? সেই একই আসবে, এখানে পরিমাণটা কমে যাবে, ঠিক আছে? এখানে পরিমাণটা কমবে, কিন্তু অনুপাত কিন্তু সেম থাকবে, এ আর বি এর অনুপাত সেম থাকবে এই মিক্সচারের মধ্যে। এবারে বলছে এখানে আবার বি তরল যেটা, সেটা 9 লিটার, মানে সম পরিমাণ, এখানে বলেছে সম পরিমাণ বি তরল ঢালা হলো, মানে 9 লিটার মিক্সচার তোলা হয়েছে, সেই অনুপাতে সেই পরিমাণ বি তরল ঢালা হয়েছে। তাহলে তখন অনুপাতটা কত আসছে? 7:9 আসলো। তাহলে এখানে 4 অংশ ঢালা হয়েছে, এই 4 অংশ সমতুল্য কত? 9 লিটার বলে দিয়েছে। তাহলে এখানে টোটাল মানে 9 লিটার তোলার পরে যে মিক্সচারটা ছিল সেটা কত? 12 লিটার, মানে 12 অনুপাত ছিল। তাহলে এই যে 12 অনুপাত, এটা তাহলে 12 অনুপাত সমতুল্য কত? 9/4 × 12, কাটাকুটি করলে
27 লিটার হচ্ছে তোলার পরে ছিল, তাহলে তোলার আগে কত ছিল? 9 লিটার তো আগে তোলা হয়ে গেছিলো, তাহলে এইখানে ছিল মানে তখন 27 প্লাস হচ্ছে 9 লিটার যোগ করলে আসলে হচ্ছে 36 লিটার হচ্ছে তোলার আগে ছিল, 9 লিটার মিক্সচার তোলার আগে। আবার এই 36 লিটার কি 12 সমতুল্য 36 লিটার এইখানে, তাহলে 7 সমতুল্য কত হবে? 36/12 ইন্টু 7 কাটাকুটি করলে 21 লিটার হচ্ছে আগে ছিল, মানে আগে এ তরল ছিল 21 লিটার। সি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো 87 দাগের কোশ্চেনে কী বলছে, 11 জন খেলোয়াড়ের বয়সের গড় হচ্ছে 20 বছর। যদি প্রশিক্ষকের বয়স যোগ করা হয় তবে তাদের বয়সের গড় 10% বেড়ে যায়। কার উপরে? টোটাল যে গড় ছিল তার থেকে 10% বেড়ে যাবে, তবে প্রশিক্ষকের বয়স কত হবে? তাহলে এখানে কি হচ্ছে, বেড়ে যাচ্ছে কত? গড় বৃদ্ধি হচ্ছে কত? 20 ইন্টু 10% দিলাম, তাহলে কাটাকুটি হয়ে গেল, তাহলে 2 বছর করে সবার বাড়বে। আচ্ছা, তাহলে প্রশিক্ষকের বয়স কত হবে? এখানে তো 11 জনের গড় বয়স যেটা, সেটা 20 বছর, সেটা তো প্রশিক্ষকেরও 20 বছর হতেই হবে, তার সঙ্গে এক্সট্রা আরও কত লাগবে, কত বছর যুক্ত হতে হবে? এখানে প্রত্যেকের 2 বছর করে বেড়ে যাচ্ছে। এখানে 11 জন ছিল, প্রশিক্ষকের নিয়ে 12 জন হলো, আর 12 জনের প্রত্যেকেরই 2 বছর করে বাড়বে, তাহলে টোটাল বয়স তাহলে কত হবে? 20 আর 24, আর এখানে 44 বছর হচ্ছে প্রশিক্ষকের বয়স। বি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো 88 দাগের কোশ্চেনে কী বলছে, এই মানটা কি বের করতে হবে, এর মানটা। তাহলে এখানে বিয়োগ করলে আসলো কত? 1/2 ইন্টু এখানে 3 - 1 মানে 2/3 আসলো, 2/3 ইন্টু এখানে কি আসছে 4 - 1 মানে 3/4 ডট 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 এরকম করে করে এটা হচ্ছে ইন্টু হবে, সরি n - 1 আসলো। তাহলে দেখো এখানে 2 কেটে গেল, 3 কেটে যাবে, এখানে 4 কেটে যাবে, এরকম করে করে এখানে এইটাও কেটে যাবে, মানে এর আগে যে সংখ্যাটা থাকবে সেটা দিয়ে এটা কেটে যাবে, তাহলে অ্যান্সার কত আসবে? 1/n। এর আগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো 89 দাগের কোশ্চেনে কী বলছে, একটি স্কুলে ছাত্রের সংখ্যার 1/10 ছাত্রীর সংখ্যার 1/4 সমান। মানে আমাদের ধরি ছাত্র সংখ্যা x ধরি আর ছাত্রী সংখ্যা ধরি y, আর আরেকটা বলেছে ছাত্র সংখ্যার 1/4 ছাত্রীর সংখ্যার 5/8 সমান, মানে যে কোনো একটা করলেই হবে, এখানে তো অনুপাত চেয়েছে, তাহলে যে কোনো একটা ধরলেই হবে। তাহলে ছাত্রের সংখ্যা যদি x হয় 1/10, আর এখানে ছাত্রীর সংখ্যা যদি y হয় 1/4, তাহলে x/y করলে এখানে এদিকে 10 চলে গেল, 10/4 মানে 5/2, মানে অনুপাতটা কত হবে? b। এখানে এইটাও এটার থেকে করলেও সেই একই আসবে, করে দেখবেন। এখান থেকে যদি 1/4 আর এখান থেকে 5/8 এটা y করে এটা কেটে গেল, তাহলে x/y 5/2 আসলো, সেই সেম আসলো, তাহলে অ্যান্সার বি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো 90 দাগের কোশ্চেনে কী বলছে, যে 3 দ্বারা বিভাজ্য 100 থেকে 200-র মধ্যে সমস্ত স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত হবে? কীভাবে করবে এটা? এখানে আমাদের সূত্র জানা আছে, সমষ্টির যে সূত্রটা সেটা হচ্ছে এখানে SN = n/2 প্রথম সংখ্যা, মানে 100-র পরে যে সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে সেইটা, আর 200-র পরে যে সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে সেইটা, মানে লাস্ট সংখ্যাটা L, মানে এইটা হচ্ছে সূত্র। এবারে আমাদের বের করতে হবে যে এখানে কতগুলো, মানে এনটা বের করতে হবে, এখানে কতগুলো পদ আছে যেটা 3 দ্বারা বিভাজ্য হবে, তাহলেই আমরা SN দিয়ে বের করতে পারবো। তাহলে কী করে করবো এটা? 100কে তুমি যদি 3 দিয়ে ভাগ করো তাহলে কত আসছে দেখো, 3 × 3 = 9, তাহলে 1 0 3 3 × 3 = 9, তাহলে এখানে 33খানা সংখ্যা যেটা 100-র আগে আছে, যেটা 3 দ্বারা বিভাজ্য হবে। আবার 200কে ভাগ করো, 200কে 3 দিয়ে ভাগ করলে কত আসছে, 3 × 6 = 18, 2 0 3 × 6 = 18, মানে এখানে 200 অবধি, মানে 1 থেকে 200 অবধি হচ্ছে 66খানা সংখ্যা আছে যেটা 3 দিয়ে বিভাজ্য হবে। আবার 1 থেকে 100 অবধি 33টি সংখ্যা আছে যেটা 3 দ্বারা বিভাজ্য হবে, 3 দিয়ে বিভাজ্য হবে। তাহলে 100 থেকে 200-র মধ্যে কতগুলো সংখ্যা আছে? 66 - 33 করলে 33টি সংখ্যা আছে, মানে n হচ্ছে তাহলে এখানে কত? 33।
আচ্ছা 100-র পরের সংখ্যাটা কত দ্বারা বিভাজ্য হবে? 3, মানে 100-র পরের সংখ্যাটা কত যেটা 3 দ্বারা বিভাজ্য হবে? এর মান তাহলে কত হচ্ছে? 99 হচ্ছে 3 দ্বারা বিভাজ্য হয়, কিন্তু সেটা 100-র আগে। তাহলে 100-র পরে হচ্ছে 102, যেটা 3 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা এর মানটা বের করো, মানে 200-র আগে সংখ্যাটা যেটা একদম কাছাকাছি যে সংখ্যাটা যেটা 3 দ্বারা বিভাজ্য হবে সেটা কোনটা? সেটা হচ্ছে 198 হবে। 198কে তুমি ভাগ করে দেখো, তাহলে 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে কি হচ্ছে, এবার এখান থেকে আমি মানটা বসিয়ে দিই। তাহলে এসএন এর মান কী হবে? 33 বেরিয়ে গেছে। তাহলে 33/2, 102 প্লাস 198। এবারে কী আসছে দেখো, এখানে 33/2 আর এখানে হচ্ছে 300, কাটলে হচ্ছে 150। এবারে 3, এখানে 450, মানে 3টা দিয়ে গুণ করে দিলাম ইন্টু 11। তাহলে এবারে আমার সহজ হয়ে গেল। তাহলে 0 বসিয়ে দিলাম, এটা এখানে করে দিই। তাহলে 0 বসিয়ে দিলাম, 5 আর 4, এখানে 9 বসে গেল। তাহলে অ্যান্সার হবে 4980। এটা কীভাবে গুণ করলাম আগে বলে দিচ্ছি এখানে। তাহলে এইটা হলো তো, তাহলে 0টা আলাদা করে লিখে নিলাম। এই 11 আছে বলে আমি 5 এখানে লিখলাম আর 4টা এখানে লিখলাম, আর এখানে এদের মধ্যে যে যোগটা সেটা বসিয়ে দিলেই আমাদের অ্যান্সার চলে আসে। এই যে নেক্সট চলো 91 কোশ্চেনটা কী করে করবে দেখো। এই 0.1-এর জন্য একটার পরে আগে পয়েন্ট আছে মানে 1/10, 2টোর আগে পয়েন্ট আছে মানে 1/100, 3টের আগে পয়েন্ট মানে 1/1000, আর এখানে তো 1-এর পরে 7খানা শূন্য। এইটা 1 2 3 4 5 6 7, ঠিক আছে। এবারে এই 3টে শূন্য কেটে গেল, এখানে 3টে শূন্য, এখানে 3টে শূন্য কেটে গেল। তাহলে অ্যান্সার কত হবে? 10 হবে অ্যান্সার। ডি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো 92 কোশ্চেনে কী বলছে, 5a প্লাস 2b, এখানে 3a প্লাস 4b। আচ্ছা এখানে আমি এর মান 3 ধরলাম, সরাসরি 3 ধরে নিলাম, বি এর মান 2 ধরে নিলাম। এখানে অনুপাত আছে, তার সত্ত্বেও আমি কেন ধরলাম? কারণ ওপরে এখানে দেখো এ আর বি এর পাওয়ার যেটা সেটা 1 আছে, নিচেও সেই সেম আছে, সেই কারণে ধরতে পারলাম। যদি পাওয়ার যদি আলাদা হতো, ধরো এখানে 2 এখানে 1 থাকতো, তাহলে কিন্তু তখন এক্স ধরে করতে, মানে 3x, আর এর মান 3x ধরতে হতো আর বি এর মান 2x ধরতে হতো। কিন্তু এখানে যেহেতু সেম আছে ওই জন্যে আমরা সরাসরি মানটা বসিয়ে দিতে পারছি। তাহলে 5 × 3 প্লাস 2 × 2, আর এখানে 3 × 3 প্লাস 4 × 2। কাটাকুটি করলে কী হচ্ছে, 15 প্লাস 4 9, আর এখানে 8 যোগ করো, এটা 8 × 16 17, আর এখানে 19। তাহলে 19:17, সি এর থেকে অ্যান্সার সঠিক। নেক্সট চলো 93 কোশ্চেনে কী বলছে, এই যে মানগুলো দেওয়া আছে, প্লাসের পরিবর্তে ভাগ হবে, গুণের পরিবর্তে যোগ হবে, এরকম করে দেওয়া আছে। তাহলে এই অপশানের মধ্যে কোনটা আমাদের হবে? তাহলে এখানে যেহেতু অপশান টেস্ট করতে হবে, আমাদের নিচের থেকে উপরের দিকে যাব, মানে প্রথমে আগে ডি করব, তারপর সি, তারপর বি, তারপর এ করব। তাহলে দেখো এখানে করার আগে সবসময় দেখতে হবে, মানে ভাগ আর গুণটা আগে করে নিতে হবে। তাহলে যোগের জায়গায় ভাগ, এইগুলো আগে চেক করে নিতে হবে, যোগের জায়গায় ভাগ আর মাইনাসের জায়গায় গুণ। আচ্ছা এখানে যদি কাটাকুটি যায় তাহলে আমরা এগোবো, আর নাহলে এগোবো না। দেখি কাটাকুটি যায় কি না। তাহলে 36 × 6/3, তাহলে 3 দিয়ে গেলে 2, তাহলে এখানে 72 আসছে। এটা কাটাকুটি যাচ্ছে কিন্তু, হ্যাঁ। তাহলে 72 আসলো, আর এখান থেকে এই গুণের জায়গায় যোগ, তাহলে +5, আর ভাগের জায়গায় মাইনাস, তাহলে এই জায়গাটা মাইনাস, তাহলে -3। তাহলে কী আসলো এখান থেকে, 77 - 3 74। আচ্ছা এটা চলে আসলো, এটা প্রথমেই ডি এর দাগে অ্যান্সারটা চলে আসলো ডি অপশানে। এবারে বলছি যে যদি এটা মাঝখানে থাকতো তখন সেক্ষেত্রে কী করতে, তখন তো অনেক কটা চেক করতে হতো। তো আমি পুরোটা চেক করে বলছি কীভাবে করতে হয়। তাহলে প্লাসের জায়গায় যদি ভাগ বসাতে, আগে ফার্স্ট ভাগগুলো করে নেবো, ভাগ আর গুণ। তাহলে মাইনাসের জায়গায় গুণ, তাহলে এই জায়গাটায় গুণ। তাহলে এবার দেখো এটা কাটাকুটি যাচ্ছে, ভাগ, তার মানে 6 নিচে আসলো, মানে 18 আসলো এখান থেকে, ভাগ যাচ্ছে এখান থেকে, এটা পুরোটা ভাগ যাচ্ছে। তাহলে 18, আর ভাগ এই গুণের জায়গায় এটা হচ্ছে প্লাস, আর ভাগের জায়গায় মাইনাস। তাহলে +5 আর -3 করলে +2 আসলো, হলো না এটা। তাহলে সি এর থেকে অ্যান্সার হলো, মানে অপশানটা হবে না। এইখানে দেখো এখানেও কি ভাগ যাবে, আগে ফার্স্ট ভাগ দেখতে হবে, প্লাসের জায়গায় ভাগ বসাও,
আচ্ছা, আর গুণ কোথায় আছে? মাইনাসের জায়গায় গুণ, তাহলে মাইনাসের জায়গায় গুণ, এটা আসলো। আগে করো, 6/3 যাচ্ছে এটা, তাহলে 36, আর এখানে ভাগের জায়গায় মাইনাস, তাহলে 2 আসলো, আর এটা প্লাস এখানে 15, তাহলে কত হচ্ছে? 34 প্লাস 15 করলে 9/4। এটাও হচ্ছে না, বিয়ের জায়গায় হচ্ছে না। এইখানে দেখো কি হচ্ছে, যোগের জায়গায় ভাগ বসালাম, আচ্ছা মাইনাসের জায়গায় গুণ বসালাম। দেখো তো এখানে ভাগ যাচ্ছে কি না? কোনো মতেই ভাগ যাবে না, সুতরাং এটা তো চেকই করার দরকার নেই, এর আগে অ্যান্সারটা সরাসরি কেটে দিতে পারবো। তাহলে অ্যান্সার হবে ডি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো, 94 দাগে বলছে যে এ এবং বি একটি কাজ 12 দিনে করতে পারে। এ একা কাজটি 20 দিনে শেষ করতে পারে, তবে বি একা কাজটি অর্ধেক কত দিনে করতে পারবে? তাহলে এ প্লাস বি করে 12 দিনে, আর বি এ করে হচ্ছে 20 দিনে। তাহলে এদের মধ্যে লসাগু কত হবে? 20, 12 আর 20 লসাগু 60 চলে আসলো, তাহলে 5 12 60, আর 3 20 60। তাহলে এখান থেকে তাহলে বি এর দক্ষতা, এগুলো কিন্তু দক্ষতা, হ্যাঁ, তাহলে বি এর দক্ষতা আসলো কি? 5 - 3, কেননা এ প্লাস বি হচ্ছে 5, তাহলে 2 হচ্ছে বি এর দক্ষতা। এইবারে এখানে বলেছে অর্ধেক কাজ বি করবে, তাহলে সময় লাগবে, অর্ধেক কাজ বি করতে সময় হচ্ছে কত? অর্ধেক কাজ মানে 60/2 করে দিলাম, তাহলে 30 অংশ কাজ করবে 2 দক্ষতায়, তাহলে 15 দিনে কাজটা অর্ধেক কাজ কমপ্লিট করতে পারবে। এই দেখে অ্যান্সার সঠিক। নেক্সট চলো। আচ্ছা, 95 দাগের কোশ্চেনে একটু ভুল আছে। 95 দাগের কোশ্চেনটা কী বলছে? কোনো দুটি অঙ্কের সংখ্যা এবং তার অনন্যক, এই অনন্যকটা হবে না, এটা যা বলতে হবে যে সংখ্যা দুটির সংখ্যার অঙ্ক দুটির স্থান পরিবর্তনের পর প্রাপ্ত সংখ্যা, এই জায়গাটা অনন্যকের জায়গায় এইটা হবে, মানে কোনো দুটি অঙ্কের সংখ্যা এবং তার ওই সংখ্যার অঙ্ক দুটি স্থান পরিবর্তনের পর প্রাপ্ত সংখ্যার বিয়োগ সবসময় কত দ্বারা বিভাজ্য হবে? কোনো দুটি অঙ্কের সংখ্যা এবং ওই সংখ্যার অঙ্ক দুটি স্থান পরিবর্তনের পর প্রাপ্ত সংখ্যা আর বিয়োগফল সবসময় কত দ্বারা বিভাজ্য হবে? মানে ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো 2 অঙ্কের সংখ্যা ধরে নিলাম 10x + y, 2 অঙ্কের সংখ্যা, এবং তার স্থান পরিবর্তন করা সংখ্যাটা কত হবে? 10y + x। এবার বলেছে যে এই দুটো যদি বিয়োগ করো, +y আর 10y + x যদি বিয়োগ করো, সেটা কত দ্বারা বিভাজ্য হবে? তাহলে এখানে বিয়োগ করলে কত আসছে? 9x। আচ্ছা, আর আসলো এখানে -10y + y মানে 9y, মানে এখানে 9x - y, এখানে তাহলে 9 দ্বারা সবসময় বিভাজ্য হবে। অ্যান্সার ডি এর দিকে অ্যান্সারটা সঠিক। কোশ্চেনটা হবে এরকম, কোশ্চেনটা অনন্য কিন্তু হবে না। নেক্সট চলো, 96 দাগের কোশ্চেনে কী বলছে? কোনো মূলধন সরল সুদের হারে 5 বছরে 815 টাকা এবং 6 বছরে 854 টাকা হয়, তবে মূলধন কত হবে? তাহলে এখানে সরাসরি তুমি দেখতে পাচ্ছ 1 বছরের সুদ তাহলে কত আসছে? 1 বছরের সুদ হচ্ছে 854 টাকা হচ্ছে 6 বছরে হয়েছে, আর 815 টাকা হচ্ছে 5 বছরে হয়েছে। তাহলে 1 বছরের সুদ বেড়েছে কত? এখানে 9 হাতে 1 বসালে মানে এখানে 3 হাতে 3 মানে 39 টাকা সুদ হয়েছে 1 বছরে। তাহলে 5 বছরের সুদ কত? তাহলে 5 × 39 করতে হবে, তাহলে 150 আর হচ্ছে 45 মানে 195, এইটা হবে 5 বছরের সুদ। তাহলে মূলধন কত হবে? তাহলে মূলধন হচ্ছে 5 বছরে যেহেতু সুদ আসল মিলে 815, তাহলে 815 মাইনাস হচ্ছে 995, 195, কী বলছি, তাহলে এখান থেকে 0
2 হাতে 1 হলে 6, তাহলে 620 টাকা হবে অ্যান্সার। সি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো 97 দাগের কোশ্চেনে কী করে করতে হবে এটা, 3 + 1/√3। আচ্ছা এইটাকে আগে সমাধান করে লসাগু করে নিই। 3 + √3 আর √3 - 3 আর উপরে তাহলে √3 - 3 + 3 + √3 এটা আসলো। তারপরে 3 + 1/√3, এখানে দেখো এই মাইনাস যদি কমন নিই নাও তাহলে কিন্তু এর কি বলে এটা অ্যাডজাসেন্ট আসছে, অ্যাডজাসেন্ট মানে 3 + √3 আর হচ্ছে 3 - √3 আসলো, এটা -1 কমন নিয়ে নিলাম। তাহলে উপরে কি আসছে, এখানে -3 আর +3 কেটে গেল। আচ্ছা 2√3 উপরে আসলো, এখান থেকে আমি লিখতে পারি 3 + 1/√3। আচ্ছা মাইনাসটা এখানে ছিল যেহেতু মাইনাসটা ওখানে করে দিলাম, উপরে চলে গেল। আচ্ছা তাহলে উপরে আসলো হচ্ছে 2√3 আর নিচে কি আসছে 3 স্কোয়ার মানে 9 আর হচ্ছে -3 মানে a² - b² সূত্র আসলো, সেইটা লিখলাম। এইবারে এখান থেকে কি আসছে 3 + 1/√3 আসলো, এখানে 6, তাহলে 6 যদি আচ্ছা ধরো ধরো সরি, তাহলে ওপরে আমি √3 দিয়ে ওপর নিচে √3 গুণ করে দিলাম, তাহলে নিচে 3 আসলো, তাহলে লসাগু আসলো 6। এবার 6 যদি আসে 3 × 18 প্লাস হচ্ছে 2√3 আর এখানে তো √3 আছেই, তাহলে -2√3 কাটাকুটি হলে আসলো কি, এখানেই লিখে দিই ছোটো করে 18/6, তাহলে 3 অ্যান্সার হবে এ দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো 98 দাগের কোশ্চেনে দেখো কী বলছে এবারে, একটি পরীক্ষায় 48% শিক্ষার্থী বিজ্ঞানে পাশ করে এবং 56% শিক্ষার্থী অঙ্কে ফেল করে। এখানে বিজ্ঞানে পাশ করে বলেছে, এখানে 56% শিক্ষার্থী অঙ্কে ফেল করে। যদি 32% শিক্ষার্থী উভয় বিষয় ফেল করে তবে কত শতাংশ শিক্ষার্থী উভয় বিষয় পাশ করবে? তাহলে টোটাল শিক্ষার্থী যদি 100% হয়, ঠিক আছে, টোটাল শিক্ষার্থী 100%, তার মধ্যে তো বিজ্ঞানে পাশ করেছে 48%, তাহলে বিজ্ঞানে ফেল করেছে কত পার্সেন্ট, 100% মাইনাস 48% মানে 52% বিজ্ঞানে ফেল করেছে। আচ্ছা আবার অঙ্কে ফেল করেছে আবার 56%। আচ্ছা তাহলে এখানে দেখো বিজ্ঞানে 52% হবে ফেল করেছে, আর এখানে 56% অঙ্কে ফেল করেছে, এটা সায়েন্সে এটা ম্যাথে, আর এটা উভয় মিলে 32%, তাহলে টোটাল 52%। তাহলে টোটাল ফেলের হার সব বিষয় দুটো বিষয় মানে যে কোনো একটা বিষয়তে ফেল করলেই হবে, তাহলে ফেলের হার কত হচ্ছে 52% প্লাস 56%। আচ্ছা এখানে দেখো 52%-এর জন্য এই যে পোর্শনটা এটা আসছে, আবার 56%-এর জন্য এই পোর্শনটা আসছে, তাহলে দুবার করে এই পোর্শনটা চলে আসছে, এই পোর্শনটা দুবার করে চলে আসছে, তো তার জন্য আমি -32 করে দিলাম। 32 যেহেতু এইখানে হচ্ছে 32%, তাহলে একটা 32% বিয়োগ করে দিলে আমাদের টোটাল ফেল পেয়ে যাবো আমরা, ঠিক আছে, এই যে 56% এটা। আচ্ছা এবার বিয়োগ করলে কত আসে, তাহলে এখান থেকে যদি আমি এই 52-র সঙ্গে বিয়োগ করে দিই তাহলে এটা 20 + 56%, তাহলে 76% হচ্ছে টোটাল ফেল। তাহলে টোটাল পাস তাহলে কত হবে, টোটাল পাসের হার, মোট 100% হচ্ছে শিক্ষার্থী, তার থেকে 76% যদি বিয়োগ করে দেওয়া হয় তাহলে হচ্ছে 24% হচ্ছে উভয় বিষয় পাস করেছে 24%। নেক্সট চলো নেক্সট 99 দাগের কোশ্চেনে কী বলছে, 10,000 টাকার 20% অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? আচ্ছা এখানে একটা কথা বলি, এখানে কিন্তু এই যে অপশানগুলো দেওয়া এটা কিন্তু ভুল দেওয়া আছে, এখানে একটা করে জিরো কমে যাবে। দেখো এখানে অনেক মানে 10,000 টাকা হচ্ছে মূলধন, আর এখানে সুদ আসছে তাহলে কত 46,141 টাকা, 410 টাকা আসছে, এখানে 44,000 টাকা আসছে, মানে এটা তো হতেই পারে না, সুতরাং একটা করে শূন্য এখানে কমে যাবে, ঠিক আছে। তো তাহলে এই অঙ্কটা এবার শুরু করে কীভাবে করতে হবে অঙ্কটা, এখানে
সুদের হার হচ্ছে হাফ ইয়ারলি বলেছে 20%, তাহলে বার্ষিকভাবে কত হবে 2 দিয়ে ভাগ করো, 10% হচ্ছে বার্ষিক অ্যানুয়ালি, ঠিক আছে। আচ্ছা তাহলে কতবার হবে টি, তাহলে কতবার হবে 2 × 2 মানে 4 বছর, 4 বার হবে, 4 বছর বা 4 বার যেটা ধরতে পারো, কেননা যখন রেটটা 2 দিয়ে ভাগ হয় মানে হাফ ইয়ারলি যখন বলে তাহলে 2 দিয়ে ভাগ হচ্ছে, তখন টাইমটা বেড়ে যায়। আচ্ছা এইবার যখন এটা পেয়ে গেলাম, এবার আমরা কীভাবে করব, 10% হচ্ছে যদি অ্যানুয়ালি হয় তাহলে 4 বার যদি হয় তাহলে 10% মানে এখানে আগে করে নিই 1/10, তাহলে প্রিন্সিপাল এটা অ্যামাউন্ট 10 11 10 11 10 11, আবার 4 বার যেহেতু হয়েছে তাহলে 10 11, তাহলে এখানে আমাদের কত আসলো 10,000। আর এইটাকে আমরা এখানে দুটো ভাগে ভাগ করব, একটা হচ্ছে 121 মানে 11 স্কোয়ার, আর এখানেও 11 স্কোয়ার হচ্ছে 121। এটা স্কোয়ার কীভাবে করবে, আমরা যেটা দুভাবে করি মানে দুটো ভাগে ভাগ করে নিই না, সেরকমভাবে করে নেবো। তাহলে 12কে আমি ভেঙে নিলাম হচ্ছে 144, আর 1কে আমরা লিখলাম হচ্ছে 0.1, আর এদের স্কোয়ার, তাই তো। তাহলে 12 × 1 × 2 তাহলে 24, তাহলে 24 লিখে দিলাম। তাহলে 1 4 6 4 1, তাহলে এখানে আসলো কত 14,641। তাহলে এদের মধ্যে তাহলে বিয়োগ করো, বিয়োগ করলে সুদটা কত আসবে 4,641। এর আগে অ্যান্সার সঠিক, এখানে জিরোটা কিন্তু হবে না, হ্যাঁ 4,641 টাকা হবে অ্যান্সার। নেক্সট চলো 100 দাগ, আজকে লাস্ট কোশ্চেন কি বলছে, একটি ব্যক্তি 400টি কমলা লেবু 2,000 টাকায় কিনে 260 টাকায় কতগুলি কমলা লেবু বিক্রি করলে, 260 টাকায় কতগুলি কমলা লেবু বিক্রি করলে তার 30% লাভ হবে। তাহলে কীভাবে করবে, একটি লেবুর ক্রয় মূল্য সিপি হচ্ছে 2,000 টাকায় সে 400টি কিনেছে, তাহলে তার ক্রয় মূল্য আসছে 5 টাকা, 1 টাকা, একটি লেবুর ক্রয় মূল্য 5 টাকা আসলো। এবার বলেছে একটি লেবুর যদি 30% করে লাভ করতে হয় তাহলে একটি লেবুর বিক্রয় মূল্য তাহলে কত হবে 130/100 হবে, কাটাকুটি করলে এখানে 2 আসলো, তাহলে 13/2 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। এবারে সে তাহলে 260টি লেবু মানে 260 টাকায় তাহলে কটা লেবু পাওয়া যাবে, লেবুর সংখ্যা 260 টাকায় যদি প্রত্যেকটা লেবু 13/2 টাকা করে তার তিনি বিক্রি করেন, তাহলে কটা লেবু পাওয়া যাবে 260 × 2/13, এখান থেকে কাটাকুটি করো 20, তাহলে 40টি লেবু 260 টাকায় কেনা যাবে, মানে কিনতে পারবে, মানে যে আর কি কিনবে। তাহলে অ্যান্সার ডি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো